আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত। সংবাদ শিরোনাম। পিআর চাওয়ার উদ্দেশ্যই হলো দেশে অনৈক্য সৃষ্টি, মন্তব্য সালাউদ্দিনের। নির্বাচন ঘিরে প্রতিবেশী দেশের যে কোনো হস্তক্ষেপ বড় চ্যালেঞ্জ বলছে জামায়াত। পিআর মানে হচ্ছে পার্মানেন্ট রেস্টলেসনেস, যেটার সর্বশেষ অভিজ্ঞতা হচ্ছে নেপাল। কিন্তু বিদায় নেওয়ার পরেও ষড়যন্ত্র থেকে তারা থেমে থাকেনি। একটি দেশের আশ্রয়ে প্রশ্রয়ে তারা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। নিবন্ধন পেতে যাচ্ছে এনসিপি সহ আরও 7টি রাজনৈতিক দল। আজই প্রজ্ঞাপন জারি করতে পারে নির্বাচন কমিশন। চলছে চাকসুর প্রচার গণসংযোগ। কেন্দ্রীয় সংসদে 415 জনের চূড়ান্ত তালিকা প্রকাশ। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পঞ্চম দিনের মতো শাটডাউনে শিক্ষকদের একাংশ। কুষ্টিয়ায় মানবতা বিরোধী অপরাধের অভিযোগে ইনুর বিচার শুরু। আশুলিয়ায় মরদেহ পোড়ানোর মামলায় চলছে সাক্ষ্য ও জেরা। পিআর চালু হলে শেখ হাসিনার মতো আরেকটা ফ্যাসিস্ট সরকার বা দুর্বল সরকার তৈরি হবে, একথা বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। দুপুরে সুপ্রিম কোর্টে এক আলোচনা সভায় তিনি বলেন, পিআর এর মাধ্যমে দলীয় স্বৈরতন্ত্র প্রতিষ্ঠিত হবে। এটি চাওয়ার উদ্দেশ্যই হলো মেজরিটি পার্ট যেন ক্ষমতায় না আসে। এছাড়া বেশি আসন পাওয়ার পাশাপাশি আরেকটা উদ্দেশ্য হলো দেশে অনৈক্য অস্থিতিশীলতা তৈরি করা। কি পদ্ধতিতে নির্বাচন হবে তা জানতে সংবিধান খুলে দেখার জন্য জামায়াতের প্রতি আহ্বানও জানান সালাউদ্দিন আহমদ। বলেন, সংবিধানে প্রত্যক্ষ ভোটের মাধ্যমে জনপ্রতিনিধি নির্বাচনের কথা বলা আছে। তিনি বলেন, জরিপেও উঠে এসেছে 56% মানুষ পিআর বোঝে না। লড়াই সংগ্রাম করেছে। পিআর মানে হচ্ছে পার্মানেন্ট রেস্টলেসনেস, যেটার সর্বশেষ অভিজ্ঞতা হচ্ছে নেপাল। বাংলাদেশে সবসময় যেন অস্থিতিশীল পরিস্থিতি থাকে এবং সরকার ব্যবস্থায় স্থিতিশীলতা না আসে এবং কখনো বাই মেজরিটি কোনো পার্টি ইলেকশন না, সরকার গঠন না করতে পারে। তাতে কাদের লাভ? শিগগিরই দলীয় মনোনয়ন চূড়ান্ত করবে বিএনপি। কয়েক সপ্তাহের মধ্যে দেশে ফিরে শুধু বিএনপি নয়, গণতান্ত্রিক যাত্রায় নেতৃত্ব দেবেন তারেক রহমান, এমনটাই জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর এজেডএম জাহিদ হোসেন। সকালে বিশ্ব ফার্মাসিস্ট দিবস উপলক্ষে ডিফ্যাবের সদস্যদের নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন ডক্টর জাহিদ। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, 18 মাস আগে থেকেই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে দল। এখন পর্যন্ত কাউকে মনোনয়নের বিষয়ে সবুজ বা লাল সংকেত দেয়া হয়নি, কারণ আসনের তুলনায় মনোনয়ন প্রত্যাশী কয়েক গুণ বেশি। স্থানীয় জেলার নেতৃবৃন্দের পরামর্শ, দলের জরিপ, সর্বোপরি জনতার জন্য যারা কাজ করেছেন তাদের মনোনয়ন চূড়ান্ত করা হবে। এ সময় নিউ ইয়র্কে এনসিপি নেতাদের উপর হামলাকে আওয়ামী লীগের প্রতিহিংসামূলক রাজনীতির বহিঃপ্রকাশ হিসেবে আখ্যা দেন তিনি। বলেন, মাঠে আসলে জনগণই হামলাকারীদের প্রতিহত করবে। জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শুধু বিএনপির নেতৃত্ব দিবেন না, গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে যারা সম্পৃক্ত ছিলেন সকল মানুষের নেতা জনাব তারেক রহমান। কয়েক সপ্তাহ বলেছিলাম, ইনশাল্লাহ কয়েক সপ্তাহের মধ্যে ইনশাল্লাহ তারেক রহমান এসে বিএনপির নির্বাচনী প্রক্রিয়া নয়, গণতন্ত্র পুনরুদ্ধারের শেষ লগ্ন সেটির নেতৃত্ব দিবেন। ফ্যাসিস্ট আওয়ামী লীগ পুনর্বাসনে জামায়াত ইসলামের ইন্ধন দেখা যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ব্রিফিংয়ে তিনি এই মন্তব্য করেন। রিজভী আহমেদ উদ্বেগ প্রকাশ করে বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ পুনর্বাসন হলে দেশে ভয়াবহ পরিণতি হবে। দেশ আবারও স্বৈরাচারের জাঁতাকলে পিষ্ট হবে। ভারতের সঙ্গে সম্পর্ক তৈরি নিয়ে জামায়াতের নায়েবে আমিরের বক্তব্যেরও সমালোচনা করেন রিজভী আহমেদ। বলেন, আওয়ামী লীগ পুনর্বাসনের আগ্রহ ও ভারতের সঙ্গে বন্ধুত্ব করতে চাওয়া জামায়াতের ভিন্ন কোনো উদ্দেশ্য থাকতে পারে। পতিত সরকার প্রধানের গণহত্যার যে নির্দেশনা সামনে আসছে তাতেও ভারতের মদত ছিল বলেও অভিযোগ করেন তিনি। সম্প্রতি ভোটের জরিপের প্রতিক্রিয়ায় বিএনপির এই নেতা বলেন, এ নিয়ে আপাতত কোনো ভাবনা নেই বিএনপির। জাতীয় নির্বাচন ঘিরে প্রতিবেশী দেশের যে কোনো হস্তক্ষেপ বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ। চীনের প্রতিনিধি দলকে কথা বলেছেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান।
দুপুরে রাজধানীর মগবাজারে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ে একথা জানান সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারোয়ার। এর আগে ডক্টর শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন চাইনিজ পিপলস ইনস্টিটিউট ফর ফরেন অ্যাফেয়ার্সের ভাইস প্রেসিডেন্ট মিস্টার ঝোং পিংজিয়াং সহ উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল। গোলাম পারোয়ার জানান, বাংলাদেশ চীন সম্পর্ক দৃঢ় করার বিষয়ে আলোচনা হয়েছে। গণ অভ্যুত্থানের 1 বছর পরও আওয়ামী লীগের দেশবিরোধী ষড়যন্ত্র অব্যাহত আছে। ষড়যন্ত্র মোকাবেলা করে দেশ এগিয়ে নিতে প্রত্যয় ব্যক্ত করেছেন জামায়াতের আমির। ঝোং পিংজিয়াং বলেন, চীন ও বাংলাদেশ কূটনৈতিক সম্পর্ক দীর্ঘদিনের। সামনের দিনে সেই সম্পর্ক আরও গভীর হবে বলে আশা প্রকাশ করেন তিনি। Our diplomatic relations 5 decades ago, we have supported each other, treated each other as equals for win-win outcome. China is committed to the policy of good neighborliness and friendship. ছাত্র জনতার উত্তাল আন্দোলনের মধ্য দিয়ে সেই সরকার বিদায় নিয়েছেন, কিন্তু বিদায় নেওয়ার পরেও ষড়যন্ত্র থেকে তারা থেমে থাকেনি। একটি দেশের আশ্রয়ে প্রশ্রয়ে তারা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। বিশ্ব পরিস্থিতি, গ্লোবাল পলিটিক্স, গ্লোবাল সিকিউরিটি, নানান কনটেক্সটে এইসব আলোচনা উঠে এসেছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচন কমিশনে নতুন 7টি রাজনৈতিক দল নিবন্ধন পেতে যাচ্ছে। আজ এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করতে পারে ইসি। দলগুলো হচ্ছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি, বাংলাদেশ আম জনগণ পার্টি, বাংলাদেশ জাতীয় লীগ, জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ, শাহজাহান সিরাজ জাতীয় জনতা পার্টি, বাংলাদেশ লেবার পার্টি ও বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি। এর মধ্যে বাংলাদেশ লেবার পার্টি ও বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি আদালতের রায় এবং বাকি 5টি রাজনৈতিক দল নির্বাচন কমিশনের নিজস্ব প্রক্রিয়ায় নিবন্ধন পেতে যাচ্ছে। ইসি সূত্রে এই তথ্য জানা গেছে। নতুন দল নিবন্ধনে নির্বাচন কমিশনের সংক্ষিপ্ত তালিকায় 22টি দলের নাম ছিল। ওইসব দলের মাঠ পর্যায়ের কার্যালয় এবং কমিটি যাচাইয়ে 5টি নিবন্ধন পাওয়ার যোগ্যতা অর্জন করেছে। ওই 5টি দলকে নিবন্ধন দেওয়ার প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে। এসব বিষয় নিয়ে বিকেলে নির্বাচন ভবনে প্রেস ব্রিফিং করবেন সিইসি। জুলাই আগস্টে মানবতা বিরোধী অপরাধ মামলায় সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2। আগামী 29 সেপ্টেম্বর অভিযোগ গঠনের শুনানি। সকালে এই মামলায় আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়। পরে বেলা 11টা নাগাদ প্রসিকিউটর গাজী এমএইচ তামিম জানান, এই মামলার একমাত্র আসামি হাসানুল হক ইনু। গোটা বাংলাদেশ ঘটনাস্থল ধরে তার বিরুদ্ধে জুলাই আগস্টে গণহত্যার সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটির দায় আনা হয়েছে। তামিম জানান, তখন মিরর নামে একটি গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছিলেন ইনু। সাক্ষাৎকারটি ভারতের মুম্বাই থেকে প্রচার করা হয়। সেখানে আন্দোলনকারীদের সন্ত্রাসী ও জঙ্গি আখ্যা দিয়ে দমন-পীড়ন চালানোর উস্কানি দেন তিনি। এদিকে ট্রাইব্যুনাল 1-এ চানখারপুলের শহীদ আনাস সহ 6 জনকে হত্যা মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ 8 জনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ ও জেরা চলছে। এছাড়া আশুলিয়ায় মরদেহ পোড়ানোর মামলার 6ষ্ঠ দিনের সাক্ষ্য গ্রহণ চলছে ট্রাইব্যুনাল 2-এ। এই মামলার 16 আসামির মধ্যে সাবেক এমপি সাইফুল ইসলাম সহ 8 জন পলাতক।